বাংলাদেশ সীমান্ত লাগোয়া একটি ছোট্ট গ্রাম নরহরিপুর। গ্রামের এক কোণে একটি মাটির ঘরে বারান্দায় বসে আছে ষষ্ঠীচরণ। সবে সকাল হয়েছে। পান্তা ভাত, কাঁচা লঙ্কা ও পেঁয়াজ দিয়ে খেতে খেতে সে ভাবছে, সুমিত্রা, মেয়েটাকে আমার কাছে রেখে তুমি চলে গেলে না ফেরার দেশে। তবে আমি তোমার কথা রেখেছি। আমার শেষ রক্তবিন্দু দিতে হলেও মাকে আমি মানুষের মতো মানুষ করবই। আর মাত্র 2 বছর মিতালি মা আমার পড়াশুনো শেষ করে বাড়ি ফিরবে। তারপর একটা চাকরি পেলেই ব্যাস, আমার সব পরিশ্রম সার্থক হবে। ঠিক তখনই দূর থেকে একটা অ্যাম্বুলেন্সের সাইরেন ভেসে এলো। ষষ্ঠীচরণ কপাল কুঁচকে বলল, এই সকালবেলা আবার কার সর্বনাশ হলো? কদিন ধরে মেয়েটারও কোনো খবর পাচ্ছি না, একটা ফোনও করেনি। এবার বাড়ি আসলে আচ্ছা করে একটু বকা দিতে হবে। ষষ্ঠীচরণের মা মরা একমাত্র সন্তান মিতালি। সে ছিল গ্রামের গর্ব। দরিদ্র পরিবারে জন্ম হলেও তার রূপগুণ ও পড়াশোনায় ছিল অসাধারণ। গ্রামের হাই স্কুলের পড়াশুনো শেষ করে সে উচ্চশিক্ষার জন্য ঝাড়গ্রামের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। মেয়ের পড়াশুনোর খরচ চালাতে ষষ্ঠীচরণ দিনে মাঠে ও বিকালে একটি পাটের গুদামে কাজে ভর্তি হয়। তার লক্ষ্য একটাই, মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে। মিতালি হোস্টেলে থেকে পড়াশুনো করে। তার সুমিষ্ট ব্যবহার ও পড়াশোনায় আগ্রহ তাকে শিক্ষকদের স্নেহভাজন করে তোলে। ষষ্ঠীচরণ দিনরাত পরিশ্রম করে মেয়ের স্বপ্ন পূরণে প্রাণপাত করে চলেছে। সাইরেনের শব্দে ষষ্ঠীচরণের মনটা একটু কেঁপে ওঠে, কিন্তু শব্দটা থামল না, বরং ধীরে ধীরে কাছে আসতে লাগলো। আর হঠাৎ করে থেমে গেল ঠিক তার বাড়ির সামনে। ষষ্ঠীচরণের বুকটা ধক করে উঠল। সে ধীর পায়ে এগিয়ে এলো। চালক দরজা খুলে বাইরে এসে জিজ্ঞাসা করলো, এটা কি ষষ্ঠীচরণের বাড়ি? হ্যাঁ, কিন্তু কেন? খালাসি অ্যাম্বুলেন্সের দরজা খুলল। ভিতরে সাদা চাদরে একটা দেহ। লোকটি একটু থেমে বলল, মিতালি আপনার মেয়ে? লোকটার কথা শেষ হবার আগেই ষষ্ঠীচরণ ছুটে ভেতরে গেল। কাঁপা কাঁপা হাতে চাদরটা সরালো, আর তারপর মাথায় যেন পুরো পৃথিবীটা ভেঙে পড়ল। সে চিৎকার করে উঠল, না না, এ হতে পারে না, এটা এটা আমার মিতালি নয়। মিতালির নিথর মুখ, ঠোঁট কালচে, চোখ দুটি বন্ধ। ষষ্ঠীচরণ তাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, মারে, তুই কথা বল। আমি আমি তোর বাবা। ভগবান এত নির্দয় কি করে হয়? প্রথমে তোর মা, তারপর তুইও। আমি বাড়িব কিভাবে? মারে, তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়। প্রতিবেশীরা সবাই জড়ো হয়েছে।
ষষ্ঠীচরণের বাড়িতে। তারা তাকে অ্যাম্বুলেন্সের বাইরে নিয়ে আসলো। কারো মুখে কোনো কথা নেই। পুরো গ্রামটা যেন বোবা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আমি প্রকাশ। আজ বেশি কথা বলবো না, শুধু বলবো গল্প শোনার পর যদি আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। গল্পটি একজন হতভাগ্য বাবার সন্তান হারার কাহিনী নিয়ে তৈরি। গল্প লেখা এবং সূত্রধর আমি আপনাদের প্রকাশ। অন্যান্য চরিত্রে পপি ও অমল। পোস্টার ডিজাইন করেছেন তিতলি। শুরু করছি গ্রাম বাংলার ভূতের গল্প, পুরুলিয়ার জঙ্গলে। বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। ইছামতি নদীর তীরে শ্মশান ঘাট। চিতার আগুন জ্বলছে। চিতায় শুয়ে আছে মিতালি। গ্রামের লোকেরা চুপচাপ দাঁড়িয়ে। ষষ্ঠীচরণ এক দৃষ্টিতে আগুনের দিকে তাকিয়ে। একজন প্রতিবেশী বলল, নিজেকে সামলান। তোমরা জানো, ওর মা মারা যাবার পর এই বুকে ওকে আগলে রেখেছি। ও আমাকে ছাড়া খেতে পারতো না। কেন যে ওকে বাইরে পাঠালাম? এখন ভাতের বদলে মুখে আগুন তুলে দিলাম। হায় ঈশ্বর! এর মধ্যে 1 মাস কেটে গেছে। মেয়েকে হারিয়ে ষষ্ঠীচরণ প্রায় পাগলের মতো। সে এখনো বিশ্বাস করতে পারেনি যে তার মেয়ে আর নেই। আজ রাতের আকাশে এক ফালি চাঁদ উঁকি মারছে। ষষ্ঠীচরণ ঘরের খাটে শুয়ে আছে। তার এখন আর ঘুম আসতে চায় না। শুধু মনে হয় এই বোধহয় মিতালি এসে ডাকবে, বাবা, ও বাবা, দরজা খোলো। ষষ্ঠীচরণের চোখের কোণে জল ভরে ওঠে। বাইরে কোথাও যেন একদল কুকুর ডেকে উঠল। আজ বাতাসটা যেন একটু বেশি জোরেই বইছিল। রাত বেশ গভীর। সবে ষষ্ঠীচরণের চোখে একটু ঘুম ঘুম ভাব এসেছে। হঠাৎ একটা কান্নার শব্দ তার কানে আসলো। একটা মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তারপর বাবা। ষষ্ঠীচরণ ধরপড় করে উঠে বসে খাটের উপর। আওয়াজটা বাইরের থেকে আসছে। বাবা, বাবা। এই গলাটা। সে দরজা খুলে বাইরের বারান্দায় দাঁড়ায়। তার চোখে পড়ল উঠানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। হালকা চাঁদের আলোয় সে চিনতে পারল মিতালি। কিন্তু সে এখন আর আগের মতো নেই। তার মুখ ফ্যাকাশে, চোখের মণি দুটো সাদা। ষষ্ঠীচরণ ফিসফিস করে বলল, তুই এখন এখানে কিভাবে? বাবা, ওরা আমাকে মেরে ফেলেছে। কে? আমায় বল। রাজীব, অনিমেষ, সৌরভ। আমি বাঁচতে চেয়েছিলাম, খুব চেয়েছিলাম, তোমার জন্য। তোমার স্বপ্ন যে আমি পূরণ করতে পারলাম না। মেয়ের ওই রকম দুর্বিষহ পরিণতি। তার কষ্টের কথা শুনে ষষ্ঠীচরণের
দু চোখ দিয়ে জল গড়াতে লাগলো। তারপর হঠাৎ তার মুখ বাঘের মতো হয়ে উঠল। তার চোয়াল দুটি শক্ত হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, আমার কাছে কিছু লুকাস না, আমায় সব খুলে বল, কি হয়েছিল তোর সাথে? আমার একটা ভুল সিদ্ধান্ত আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। মিতালি তার বাবাকে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে শুরু করে। কলেজে পড়তে পড়তে সে রাজীব নামে একটি ছেলের প্রেমে পড়ে যায়। রাজীব বড়লোকের বকাটে যাওয়া ছেলে। টাকা পয়সার কোনো অভাব তার নেই। মানুষ হিসাবে রাজীব মোটেই ভালো না। অন্যদিকে মিতালি গ্রামের সাদাসিধা একটি মেয়ে, তাই সহজেই রাজীবের কথার জালে ফেঁসে যায়। কদিন পরে তারা ঠিক করে দুদিনের জন্য ঘুরতে যাবে পুরুলিয়ার পাহাড়ে। সঙ্গে যাবে অনিমেষ ও সৌরভ। মিতালি বুঝতেও পারল না তাকে নিয়ে রাজীবরা কি ষড়যন্ত্র করেছে। তারা চারজন মিলে রওনা দিল পুরুলিয়ার উদ্দেশ্যে। বিকেলের মধ্যেই তারা পৌঁছে গেল এবং দুটো রুম তারা ভাড়া নিল। একটাই মিতালি, অন্যটায় রাজীব, অনিমেষ ও সৌরভ। এই পর্যন্ত সব ঠিকঠাক। পরদিন তারা ঠিক করলো হোটেল ছেড়ে তারা আজ সারা দিন তাঁবু খাটিয়ে পাহাড়ি ঝর্ণার তীরে কাটাবে। সন্ধ্যা হলে আবার ট্রেন চেপে ফিরবে হোস্টেলে। মিতালি ঘটনাগুলো সব বলছিল আর ষষ্ঠীচরণ চুপচাপ সব শুনছিল। সঙ্গে আনা খাবার দিয়ে দুপুরের লাঞ্চ আমরা সেরে ফেলি। তাঁবুতে তখন আমরা তিনজন, অনিমেষ, আমি ও সৌরভ। হঠাৎ রাজীব এক বোতল জুস এনে গ্লাসে ঢেলে আমাকে বলল, নাও, জুসটা খেয়ে নাও, তারপর একটু বিশ্রাম করে আমরা বেরোবো। আমি কোনো কিছু না ভেবে জুসটা খেয়ে নিলাম। আমার মাথাটা কেমন ঘুরে উঠল। পুরোপুরি অজ্ঞান আমি হইনি, তবে আমার নিজের প্রতি কোনো কন্ট্রোল ছিল না। ওরা আমাকে নেশার দ্রব্য খাইয়ে দিয়েছিল। মিতালি তার বাবাকে বলে চলল। সৌরভ ও অনিমেষ তাঁবুর বাইরে চলে গেল। এবার রাজীব ঝাঁপিয়ে পড়ল মিতালির উপর। কোনো বাধা দেওয়ার শক্তি মিতালির ছিল না। মিতালির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কিছু সময় রাজীব মনের মতো করে মিতালিকে ভোগ করে তাঁবুর বাইরে বেরিয়ে গেল। এবার আসলো অনিমেষ ও সৌরভ। ওরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। আমি নড়তে পারছিলাম না। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু জনমানব শূন্য জঙ্গলে আমার চিৎকার কারো কানে পৌঁছালো না। শেষে তিনজনে মিলে আমাকে গলা টিপে মেরে ফেললো। পরদিন মিতালির মৃতদেহ ফরেস্ট অফিসাররা উদ্ধার করে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে। থানার পুলিশ তদন্ত করে সব জানতে পারে, কিন্তু রাজীবের বাবা এলাকার প্রভাবশালী রাজনীতির লোক, অতএব কোনো কেস হলো না। মিতালির মৃত্যুটা অ্যাক্সিডেন্ট হিসেবে সাজিয়ে ডেড বডি তার বাবার কাছে তুলে দেয়। মিতালির মুখে তার মৃত্যুর করুণ কাহিনী শোনার পর ষষ্ঠীচরণ রাগে ঠকঠর করে কাঁপতে থাকে। সে চিৎকার করে বলে ওঠে, না, কাউকে না, আমি বাঁচবো কি না জানি না, তবে ওদের কাউকে বাঁচতে দেব না।
ওদের তুমি শাস্তি দিও বাবা। তারপর বাতাসে মিলিয়ে যায় মিতালি। এর কয়েকদিন পর সৌরভের লাশ পাওয়া যায় কলেজের মাঠে। তার চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছে। তারপর অনিমেষ, তাকেও কেউ নির্মমভাবে হত্যা করেছে। কি বীভৎস সেই মৃত্যু! চোখ দুটো বাইরে বেরিয়ে এসেছে, পেটের অর্ধেক অংশ কাটা, সেখান থেকে নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে এসেছে। এলাকায় এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সকলের ধারণা এ কোনো মানুষের কাজ নয়। পুলিশ কিছুটা অনুমান করেছিল, তাই তারা রাজীবকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করে। ভয়ে রাজীবের বাড়ির লোকেরা তাকে বাড়ি থেকে বেরোতে দেয় না। কিন্তু চোরে না শোনে ধর্ম কথা, আর নিয়তি সেটা তো এক অন্য জিনিস। কর্মফল কোথায় যাবে? যার কপালে যেটা সেটা হবেই। সৌরভ ও অনিমেষ মারা গেছে প্রায় 1.5 মাস হতে চলল। সবাই প্রায় স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু রাজীবের 2 বন্ধুর খুনি এখনো পুলিশ ধরতে পারেনি। এক রাতে রাজীব পাড়ার ক্লাব থেকে ফিরছিল। তাদের বাড়ির আগে রাস্তার মোড়ে বট গাছের নিচে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। অন্ধকারেও তার চোখ দুটো জল জল করছে। বয়স হয়েছে, কিন্তু তার শরীর পেশি এখনো একজন যুবকের মতো শক্তপোক্ত। কে আপনি? আপনাকে আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। ষষ্ঠীচরণ একটা কুটিল হাসি হেসে কোমর থেকে একটা বিষাক্ত স্প্রে ছিটিয়ে দেয় রাজীবের চোখে মুখে। চিৎকার করে রাজীব অজ্ঞান হয়ে যায়। রাজীবের যখন জ্ঞান ফেরে, তখন সে দেখতে পায় কলেজ মাঠের এক কোণে সে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। তার মুখে টেপ দিয়ে আটকানো, কোনো কথা সে বলতে পারছে না। তার পাশে বসে আছে সেই বৃদ্ধ যাকে সে বট গাছের নিচেই দেখেছিল। তার হাতে একটা বড় লোহার হাতুড়ি। সে মাটিতে হাতুড়ি দিয়ে ঠক ঠক করে ঠুকতে লাগলো। বৃদ্ধের ওই রূপ দেখে রাজীব ভয়ে কাঁপতে লাগলো। সে কিছু বলার চেষ্টা করছিল। ষষ্ঠীচরণ তার মুখ থেকে সেলুটেপটা খুলে দেয়। কে আপনি? আমাকে বেঁধে রেখেছেন কেন? আপনি আমার বাবাকে চেনেন না। সে জানতে পারলে আপনার অবস্থা খারাপ করে দেবে। একজন মৃত মানুষকে আর নতুন করে কি করবে? হ্যাঁ, আমি তো মরেই আছি। আমার এই অবস্থার জন্য দায়ী তুই। কি বুঝতে পারছিস না তো? আমি মিতালির বাবা। বৃদ্ধের মুখে মিতালির নাম শুনে চমকে ভয়ে কুঁকড়ে যায় রাজীব। তুই বন্ধু ওপরে তোর অপেক্ষা করছে, তোকে
তাদের কাছে যেতে হবে তো নাকি? হ্যাঁ রাজীবের আর বুঝতে বাকি রইল না অনিমেষ আর সৌরভকে ইনিই মেরেছেন। এবার তার পালা। রাজীব কেঁদে উঠল। আমায় আমায় মারবেন না, আমি মানছি ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন। ভুল? দে আমার মেয়েকে ফিরিয়ে। জানি পারবি না, তোদের মতো লোক বেঁচে থাকলে না জানি কত মা বাবার কোল শূন্য হবে। আমার জীবনের এখন একটাই লক্ষ্য, তোদের মতো নরকের কীট যারা আইনের ফাঁক গলিয়ে বহাল তবিয়াতে সমাজে ঘুরে বেড়াচ্ছে তাদের খুঁজে খুঁজে শেষ করা, সমাজকে জঞ্জাল মুক্ত করা। আমি যতদিন বাঁচব এই কাজই আমার জীবনের লক্ষ্য। এই কথা বলে ষষ্ঠীচরণ হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করে রাজীবের দু পায়ের মাঝখানে নাভির নিচে। রাজীব চিৎকার করে ওঠে। তারপর হাতুড়ি নেমে আসে রাজীবের মাথা লক্ষ্য করে। পরপর আঘাত, ফিনকি দিয়ে রক্ত এসে লাগে ষষ্ঠীচরণের সারা গায়ে। সেটা মুছতে মুছতে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, পেরেছি মারে, আমি পেরেছি। হঠাৎ হালকা বাতাস বইতে থাকে। ষষ্ঠীচরণ দেখল সামনে মিতালি দাঁড়িয়ে, তবে তার মুখে এখন আর কোনো কষ্টের চিহ্ন নেই। তারপর ধীরে ধীরে সে মিলিয়ে গেল বাতাসে। ষষ্ঠীচরণ এবার উঠে পড়ল, হাতুড়ি কাঁধে নিয়ে অন্ধকারে যেতে যেতে বিড়বিড় করে বলতে লাগলো, আমার এখন অনেক কাজ, অনেক কিছু এখনো বাকি।